আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও ফিরে আসলাম আমি তোমাদের সজীব ভাইয়া, সাথে তোমাদের প্রাণপ্রিয় ও জনপ্রিয় গল্প হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 17 নাম্বার পর্ব। তো চলো কথা না বলে গল্পে ফেরা যাক। ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মায়া, অবাক কণ্ঠে বলে, কিসের প্রতিশোধ? গত রাতে তুমি আমাকে কামড় দিয়েছিলে, এখন বেশি লাফালাফি করলে আমিও তোমাকে কামড় দেব। সুধে আসলে দুটো দিয়ে ছেড়ে দিন আমাকে। আমি তো একটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন দুটো চাইছো তাহলে দুটোই দেই। হ্যাঁ দিন, আর ছাড়ুন আমাকে। দাঁত বের করে হাসে আলভি, চোখ রাখে মায়ার ফর্সা নরম কোমল ঘাড়ের দিকে। বেশি দেরি না করে মায়ার ঘাড়ে মুখ গুজে দেয়। মায়ার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। মায়ার সাথে সাথে আলভির পুরো শরীর নড়ে ওঠে। প্রথমে আলতো এক কামড় বসায়, তারপর আলতো চুমো খায়। ঘাড়ে মুখ গুজে রেখেই বলে, তোমার গায়ের ঘ্রাণ তো মারাত্মক, নেশা ধরিয়ে দিচ্ছে। ততক্ষণে মায়ার লাফালাফি শুরু হয়ে গেছে আলভির কাছ থেকে ছোটার জন্য। আলভি যেই শক্ত করে ধরেছে, তাতে কারো বাপের মুরদ হবে না আলভির কাছ থেকে মায়াকে টেনে আলাদা করার। শয়তান লোক, কামড় দেওয়ার কথা বলে কি করছেন আপনি? হাতে কামড় দিতে চেয়ে ঘাড়ে কামড় দিলেন কেন? মায়ার ঘাড়ে থুতনি ঠেকিয়ে গালে চুমু খায়। মুখ সরিয়ে নেয় মায়া। আমি কি একবারও বলছি হাতে কামড় দেব? আর আর কি? কিছু না, ছাড়ুন আমাকে। বাপ না হওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। কটমট করে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে মায়া। আলভি আবার মায়ার গালে চুমু খায়। আলতাফ মাহবুব মায়ার রুমে আসেন। রুমের কোথাও মায়া নেই। ডাকাডাকি করে করিডোরে এসে দাঁড়ান। মান্তাসা দাদার ডাক শুনে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ হাত বাড়িয়ে কোলে তুলে নেন মান্তাসাকে। তোমার ফুপি কোথায় দাদু? হাত দিয়ে আলভির রুম দেখিয়ে দেয়। মায়া ওই রুমে। মাথা নাড়ায় মান্তাসা। তুমি যেতে দেখেছো? ছোট আব্বু ধরে নিয়ে গেছে। আলভি জোর করে ধরে নিয়ে গেছে। হুম। আচ্ছা, তুমি তোমার আম্মুর কাছে যাও, আমি একটু পর এসে তোমাকে নিয়ে যাব। মান্তাসা কোল থেকে নেমে রুমে চলে যায়। আলতাফ মাহবুব ছেলের রুমের সামনে এসে দাঁড়ান। ইস্ততবোধ হলেও হাত উঁচিয়ে ডোর নক করেন। মায়া। মায়া কিছু বলার আগেই আলভি বলে, মায়া এই রুমে নেই। আমাকে ডিস্টার্ব না করে সঠিক রুমে গিয়ে খোঁজ চালান দয়া করে। আলভির কথা শেষ হতেই মায়া গলা ছেড়ে বলে, মিথ্যে কথা, আমি এই রুমের ভেতরেই আছি ছোট আব্বু। বাইরে আয়, কথা আছে তোর সাথে। তোমার ছেলে বের হতে দেয় না। আলভি, মায়াকে বাইরে আসতে দাও। আলভি বিরক্তি মাথা চোখ মুখে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনই আসতে হলো? আর মায়াকে ডাকতে কেন? মায়ের সাথে কি দরকার? মায়া, ছাড়ুন। বাপটার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? ছেলের কাছ থেকে ছেলের বউকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। লজ্জা শরম তো আপনার নেই, এই বয়সে লজ্জা শরম থাকতেও নেই। আলভি, মায়াকে বাইরে আসতে দাও। হাতের বাঁধন আলগা করে আলভি। মায়া লাফিয়ে কোল থেকে নেমে দাঁড়ায় নিচে। এমন ভাবে নামছে মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিল। আগুন না, আস্ত একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসেছিলাম এতক্ষণ। চেপে ধরে রাখা মায়ের হাত পা ব্যথা হয়ে গেছে। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়, হেঁটে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবিটা বের করে হাতের মুঠোয় পুরে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খুলে মায়াকে বের হতে না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে বাহির থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে। ভেতর থেকে মায়া হা করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওকে বের না করে নিজেই বেরিয়ে গেল। আলতাফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ ডোরের দিকে তাকিয়ে, মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন? তোমার সাথে তো কোনো কথা নেই আমার, আমি মায়ের সাথে কথা বলবো। মায়ের সাথে তোমার কি কথা আছে? যা বলার আমাকে বলো, আমি মায়াকে বলে দিব। তোমার কাছে যদি বলা যেত তাহলে আর মায়াকে ডাকবো কেন? শয়তানি শিখিয়ে দেওয়ার জন্য? আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। কি বললে তুমি? আমার কোনো যেন মনে হচ্ছে মায়াকে তুমি উস্কানি দাও, ওর পেছনে কলকাঠি তুমি নাড়ো। তুমি মায়াকে বুদ্ধি দাও, তুমি কিছু তো একটা নিশ্চয়ই করো। পাগলের মতন কি সব বলছো? আমি কেন এসব করতে যাব? মায়াকে আমাকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো দুজন।
মায়ার চোখ বলে এই কথা, আর মুখ বলে আরেক কথা। এর পিছনে তুমিই আছো, আমি নিশ্চিত। পাগলের মতো কথা বলবে না। সত্যি কথা বললেই পাগল হয়ে যায়। আজকাল সত্যি কথার ভাত নেই। ডোর খুলে মায়াকে বাহিরে বের করো। এই জন্মে কি দাদা হওয়ার ইচ্ছে নাই তোমার? কেন থাকবে না? তাহলে আমার বউটাকে কুবুদ্ধি দেওয়া বন্ধ করো এখন, আর যাও গিয়ে বিশ্রাম নাও। আলতাফ মাহমুদের কোনো কথা না শুনে ঠেলে ওনাকে রুমের সামন থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসে। ঘুরে এসে রুমের ডোর খুলে ভেতরে এসে আবার ডোর লক করে দেয় চাবি দিয়ে। এই জন্মে আর এই রুমের বাইরে বের হতে পারবে না। আলতাফ মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসেন। আলভির সাথে চেঁচামেচি শুরু করে মায়া। আলভি শটান দাঁড়িয়ে চুপচাপ মায়ার সব কথা শুনে। হাঁপিয়ে গেছো নিশ্চয়ই, নাও পানি খাও। পানির বোতল তুলে মায়ার দিকে বাড়িয়ে দেয়। মায়া বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে কয়েক ঢোক পানি খায়। আহারে সোনা আমার, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে। আপনার মতো বেজ্জত শয়তান লোক এই দুনিয়ার একটাও নেই। ভূত বললে সোনা, বলো তোমার মতো ভালো আরেকটা কারো বর আছে এই দুনিয়ায়? তুমি এত চিৎকার চেঁচামেচি করলে, অথচ আমি টু শব্দ অব্দি করিনি, উল্টো তোমাকে পানি খাওয়ালাম। পানি খাইয়ে খোঁটা দিচ্ছেন? একদম না, নিজের প্রশংসা করলাম। মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এই লোকের সাথে খ্যাস খ্যাস করে কোনো লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে। আলভি গায়ের টি শার্ট খুলে সোফার উপর ছুঁড়ে দেয়। উন্মুক্ত হয় ফর্সা শরীর। মায়া চোখ সরিয়ে নেয়। রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর। মায়ের দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে না থেকে বেডে উঠে শুয়ে ঘুমাও। রাতে তো ঘুমাতে পারোনি ঠিকভাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের চিন্তা করুন। শোয়া থেকে উঠে আসে আলভি। মায়ের হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয়। কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজা কোলে তুলে বেডে শুইয়ে দেয়। মায়া উঠে আসতে গেলে আলভি ওর মুখের উপর ঝুঁকে এসে বলে, এখান থেকে উঠলে এমন কিছু হবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত নয়। কি করবেন আপনি? বোঝার মতো বয়স হয়েছে তোমার, তাই না? বোঝার ভান করবে না শোনা। কথা শেষ করে মুচকি হাসে। মায়ের চোখ মুখের উপর ফু দিয়ে বেডে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে। মায়া চুপচাপ শুয়ে রইল। কতটা সময় পেরিয়ে গেছে মায়ার জানা নেই। পাশ থেকে আলভির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। ঘুমে বিভোর হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসে। এখন ওর মোটেও ঘুম আসছে না। চোখ পড়ে আলভির বাম হাতের উপর। রাতে রাগের মাথায় হাতটায় কামড় দিয়ে কি অবস্থা করেছে। এখনো নীল নীল হয়ে রয়েছে জায়গাটুকু। ফর্সা হাতে দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়া হলো মায়ার। এভাবে কামড় দিয়ে মোটেও ঠিক করেনি। তাকায় কপালের দিকে, দেওয়ালের সাথে বাড়ি খাইয়ে কপালটাও ফুলিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আলভির মুখের দিকে। আলভির ঘুম ভাঙলে শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখে মুড়ামুড়ি করে। হাতের সাথে কারো দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায়। মায়া ওর পাশেই এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে। দুই হাতে চোখ ডলে শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়ের শরীরে ঘেঁষে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘুমন্ত মায়ার মুখশ্রীর দিকে। হাত বাড়িয়ে মায়ার মেদুর গালে হাত ছোঁয়ায়। মায়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয়। কিছু সময় ধরে রাখার পর হাতের উল্টো পিঠে চুমু খায়। এলোমেলো মায়াকে ঠিক করে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়াল হাতে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে। আলভির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া। সাদা টাওয়েল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভেজা এলোমেলো চুলগুলো কপাল চোখ ঢেকে দিয়েছে প্রায়। আলভি কিছু না বলে বেলকনির দিকে এগিয়ে যায়। ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দিয়ে রুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে সাদা থাই গ্লাস সাইড করে দেয়। পুরো রুম আলোতে ঝলমলিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে আলমারির দিক এগিয়ে যেতে যেতে বলে, ঘুম শেষ? মায়া বলে না কিছু। আলভি আলমারি খুলতে খুলতে বলে, উঠে ফ্রেশ হয়ে নাও, দরজা খুলে দিন। না। কেন? এখন থেকে তুমি এই রুমেই থাকবে।
আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সবকিছু আমার রুমে রয়েছে। সবকিছু এনে দেবো এই রুমে। প্রয়োজন নেই, আপনি দরজা খুলে দিন। দরজা খুললেই তো উড়াল দিবে পাখি। দরজা খুলবেন না আপনি? না, আমি আজকে গোসল করব না, ওয়াশরুমেও যাব না। ছোটবেলার মতন বেডে বসে কাজ সারতে চাইছো নাকি? সমস্যা নেই, সেরে ফেলো, পরিষ্কার করে দেব। পাশ থেকে বালিশ তুলে দেয় আলভির পায়ে। আলভি বালিশটা ক্যাচ ধরতে চেয়েও পারে না। আরে, রেগে যাচ্ছ কেন? ফালতু লোক, জীবনে বউ জুটবে না কপালে। না চাইতেও 13 বছর আগে জুটে গেছে। পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয়। এটা ক্যাচ ধরে নেয় আলভি। কথা বলবেন না আপনি আমার সাথে? তুমি কি মনের ভাষা বুঝতে পারো? তাহলে আর কষ্ট করে বলবো না মুখে কিছু। যা বলার তা বলবো। আমার চোখ শুনবে তুমি, তোমার নীরব দৃষ্টিতে। চোখে চোখে হবে আজ কথা, নীরবতায় গাথা এক মধুর ব্যথা। আলভি এমন ভাবে বলে কথাগুলো যে পরবর্তীতে মায়ার একটা কথাও বলতে পারে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আলভির দিকে। আলভি বালিশ দুটো বেডের উপর রেখে দেয়। আলমারির ভেতর থেকে 3/4 প্যান্ট বের করে পরে নেয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আবার বের করে দিকে এগিয়ে যায়। টাওয়াল মেলে দিয়ে রুমের এসে মায়ার সামনে দাঁড়ায়। মায়ার দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন, নীরবতা হবে আমাদের ভাষণ, মনের সঙ্গে হবে মনের বন্ধন, হৃদয়ের সাথে হৃদয় লেগে যাবে জোড়া, ভালোবাসা আর বলা লাগে না বারবার, গাঁথবে এক আত্মিক আশা। মায়া কিছু না বলে একটু পিছিয়ে যায়। মায়ার সামন থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, ওয়াশরুমে যাও, আমি তোমার সবকিছু নিয়ে আসছি। আপনি হাত দিবেন না। আপনি হাত দিবেন না আমার আলমারিতে। কেন? কি আছে তোমার আলমারিতে? আজকে এই পর্যন্তই।